সর্বনাশ হয়ে গেছে ও সাধু বাবা, উত্তরের মাটির বাঁধ ফাটতে শুরু করেছে। আমাদের হাতে সময় খুব কম, এক্ষুনি কিছু একটা ব্যবস্থা করতেই হবে। তুমি সব সময় আমাকে সবার সামনে ভাবে বিনা কারণে ছোট কেন করো? আমি হয়তো তোমার মতো চালাক নই, কিন্তু বাড়ির কাজগুলো তো মন দিয়েই করার চেষ্টা করি। কিন্তু মা, ভাতের হাঁড়ি থেকে তো কেরোসিনের গন্ধ বেরোচ্ছে, সময়ও পেরিয়ে যাচ্ছে, এত তাড়াতাড়ি কি রান্না হবে? এই গ্রাম এবার এই টানা বর্ষায় পুরো জলের তলায় তলিয়ে যাবে বাবা। তুমি চুপচাপ এই ভিটে বিক্রি দলিলে সই করো, আমি আজই শহরের টিকিট কাটবো। তুই কি পাগল হলি গোপাল? এই পৈতৃক ভিটে যেখানে তো ঠাকুরদা আর আমি সারা জীবন কাটালাম, সেটা আমি বিক্রি করে দেব? আবেগ আঁকড়ে ধরে বসে থাকলে তো আর আমাদের পেট চলবে না বাবা। শহর থেকে অনেক ভালো সুযোগ এসেছে, এই কাদা জলের গ্রাম ছেড়ে চলো এবার। আমার মনের আবেগ তুই বুঝবি না রে, কারণ তুই তোর শিকড়টাই ভুলে গেছিস। আমি মরলে এই ভিটে বিক্রি করিস, তার আগে আমি দলিলে কোনোভাবেই সই করছি না। ঠিক আছে, আমিও দেখছি তুমি কিভাবে সই না করে থাকো। সেটা সময় এলেই দেখা যাবে গোপাল। পরিস্থিতি এমন হবে যে এই জলেই ডুববে সবাই, আর তুমি নিজে এই হাতে কাগজ আমাকে ধরিয়ে দেবে। তবে মনে রাখিস, বিপদের দিনে শহরের ওই বাবুরা নয়, এই গ্রামের মাটি আর মানুষেরাই আমাদের পাশে এসে দাঁড়াবে। সর্বনাশ হয়ে গেছে ও সাধু বাবা, উত্তরের মাটির বাঁধ ফাটতে শুরু করেছে। বলিস কি হারু? যে কোনো মুহূর্তে হু হু করে নদীর জল ঢুকে পড়বে আমাদের গ্রামে। এ তো কালকে খবর পেলাম বাঁধের অবস্থা মোটামুটি ঠিক আছে। হ্যাঁ, কিন্তু আচমকাই বাঁধ ফাটতে শুরু করেছে। আজকে আচম কেমন ফাটল ধরল কি করে? এখন তো দেখছি মহা বিপদ। টানা 3 দিনের এই তুমুল বৃষ্টিতে নদীর জল বেড়েছে, সেই চাপ ধরে রাখতে পারিনি বাঁধ। এখন তাহলে কি উপায়? কি হবে আমাদের সকলের? মাটির বাঁধ আর কতক্ষণ সইবে বলুন? তাড়াতাড়ি গ্রামের সবাইকে ডাকুন, না হলে আজ রাতেই সব জলের তলায় তলিয়ে যাবে। দেখলে তো বাবা, আমি আগেই বলেছিলাম এই গ্রাম আর টিকবে না। তোর আর কি, তুই তো নিজের স্বার্থটাই বুঝিস, স্বার্থপর ছেলে একটা। গ্রামের এমন পরিস্থিতিতেও নিজের স্বার্থটা তোর মাথায় এলো। এবার তো অন্তত তোমার বিশ্বাস হওয়া উচিত যে আমার শহরে যাওয়ার সিদ্ধান্ত একদম ঠিক ছিল। আরে গোপাল, এখনো সব বড় বড় কথা বলার বা তর্ক করার সময় নাই বাপু। আগে গোটা গ্রামটাকে তো বাঁচাতে হবে, তারপর না হয় তোমার শহরের কথা ভেবো। আরও একদম ঠিকই বলেছে। তুই এক্ষুনি ছুটে গিয়ে ডাক্তার বনমালী আর খেন্তি পিসিদের খবর দে, বৈঠকখানায় জরুরি আলোচনা করতে হবে এক্ষুনি। শশধর বাবু, যা পরিস্থিতি দেখছি তাতে আজ রাতের মধ্যেই বাঁধ পুরোপুরি ভেঙে যাবে। পরিস্থিতি ভালো না বলেই তো তোমাদেরকে নিয়ে এই আলোচনায় বসা। আমাদের হাতে সময় খুব কম, এক্ষুনি কিছু একটা ব্যবস্থা করতেই হবে। ও মা গো, আমার তো ভেবেই হাত পা সাদিয়ে যাচ্ছে গো। ভয় পেয়ে পিছিয়ে গেলে হবে না, আমাদের সকলকে মনের সাহস নিয়ে কাজ করতে হবে। আমার মাটির বাড়িটা তো বাঁধের একদম গায়ে, জল ঢুকলে তো সবার আগে আমি ভাসবো। ঘাবড়ে গেলে চলবে না খেন্তি, আমাদের মাথা ঠান্ডা রেখে একটা উপায় বের করতে হবে। হারু, তুই কি পঞ্চায়েত অফিসে খবর পাঠিয়েছিলিস সাহায্যের জন্য? খবর পাঠিয়েছি ঠিকই, কিন্তু ওখান থেকে সরকারি লোক আসতে আসতে তো গ্রাম অর্ধেক ডুবে যাবে। আমাদের নিজেদেরই বাঁচার রাস্তা খুঁজতে হবে এখন। প্রচুর বালির কিংবা মাটি ভর্তি বস্তা ছাড়া তো ওই ফাটল বোঝানো কোনোভাবেই সম্ভব নয়। সেটাই তো, এত অল্প সময়ের মধ্যে কিভাবে এসব জোগাড় হবে? সেই এই দুর্যোগের মধ্যে এত বস্তার বালি আমরা এক নিমেষে পাবো কোথায়? তোমরা সবাই শান্ত হও, এভাবে ভাবলে চলবে না। শাশুদার বাবু, আপনি গ্রামের মাতা, আপনি একটা উপায় বের করুন দয়া করে, না হলে সব শেষ। বৌমা, তুমি বরং রান্নাঘরে গিয়ে অতিথিদের জন্য ভালো করে খাওয়ার ব্যবস্থা করো। ওরা এতক্ষণ ধরে উদ্বেগে আছেন, মুখে তো কিছু দিতে হবে এই দুর্যোগের দিনে। ঠিক আছে বাবা, আমি এক্ষুনি গিয়ে দেখছি কি রান্না করা যায়।
যে নিজের হাত থেকে চায়ের কাপ ফেলে ভাঙে সে নাকি আবার সামলাবে এতজন অতিথিদের রান্না? চিন্তা করবেন না, আমি মতির সাহায্য নিয়ে সব সামলে নেব ঠিক মতো। তুমি বরং ঘরে গিয়ে চুপচাপ বসে থাকো, সেটাই মঙ্গল। তুমি সব সময় আমাকে সবার সামনে ভাবে বিনা কারণে ছোট কেন করো? আমি হয়তো তোমার মতো চালাক নই, কিন্তু বাড়ির কাজগুলো তো মন দিয়েই করার চেষ্টা করি। তুই চুপ কর তো গোপাল, বৌমা ঠিকই পারবে। তুই বরং বাঁধের কি ব্যবস্থা করা যায় সেটা নিয়ে একটু আমাদের সাথে বসে মাথা ঘামা। আবার সব বাঁধ ফাঁধ নিয়ে মাথা ঘামানোর কোনো দরকার নেই বাবা। মতি, তুই তাড়াতাড়ি চাল ডালগুলো ধুয়ে দে তো। এদিকে ছাদ চুয়ে জল পড়ে তো উনুনের কাঠগুলো একদম ভিজে সপসপে হয়ে গেছে। বৌদিমণি, এই ভিজে কাঠে তো আগুন ধরানোই মুশকিল হয়ে যাবে। সে তো আমি বুঝতে পারছি। অতিথিরা ওদিকে বসে আছেন, দেরি হলে বড়বাবু আবার রেগে আগুন হয়ে যাবেন। ঘাবড়াস না মতি, আমি একটা উপায় বের করছি। এই কেরোসিন তেল একটু বেশি করে ঢেলে দিলে কাঠগুলো ঠিক ধরে যাবে। ওমা, সে কি কথা! উনুনে অত কেরোসিন তেল ঢাললে তো রান্নায় গন্ধ হয়ে যাবে বৌদিমণি। তুমি বরং অন্য উপায় ভাবো। বেশি বকিস না তো মতি, তুই আমার উপর ভরসা রাখ। কেরোসিন দিলে দাও দাও করে আগুন জ্বলবে আর নিমেষের মধ্যে রান্না শেষ হয়ে যাবে। তুমি যা ভালো বোঝো করো, আমি গেলাম ধুতে। উফ, কি ধোঁয়া রে বাবা! আমি তো আগেই বারণ করেছিলাম বৌদিমণি। চোখ মুখ একেবারে জ্বলে যাচ্ছে। আগুন তো জ্বলছেই না, বরং ভাতের হাঁড়ি থেকে কেমন একটা বিশ্রী গন্ধ বেরোচ্ছে। হ্যাঁ, এখন দেখো ভাতে এমন গন্ধ বেরোচ্ছে যে জিনিস মুখে দেওয়া তো দূরের কথা, কাছেই যাওয়া যাচ্ছে না। এখন আমি কি করবো রে মতি? বাবার অতিথিরা সব বাইরের ঘরে বসে আছে, আমি তো মুখ দেখাতে পারবো না রে লজ্জায়। কি রে, এখানে কি করছিস এতক্ষণ ধরে? আর এই ধোঁয়ার উৎকট গন্ধ কিসের আসছে রান্নাঘর থেকে? মা, আমাকে বাঁচান, আমি আগুন ধরাতে গিয়ে কেরোসিন ঢেলে ফেলেছি, এখন সব রান্না নষ্ট হয়ে গেছে। আরে বোকা মেয়ে, তুই কাঁদা বন্ধ কর আগে। আমি তো আছি, তুই চিন্তা করিস না, সব ঠিক করে দিচ্ছি আমি। আপনারা আমাকে কেউ ক্ষমা করবেন না। মতি, তুই ওই গন্ধওয়ালা হাঁড়িটা নামিয়ে রাখ এক পাশে, আর গোয়াল ঘর থেকে ওই শুকনো ঘুঁটে আর পাট কাঠগুলো নিয়ে আয় তো। এনে দিচ্ছি মা। কিন্তু ঘুঁটের আছে কি তাড়াতাড়ি সবার জন্য রান্না তৈরি করা সম্ভব হবে এই বৃষ্টির দুপুরে? আলবাত হবে, বিপদের সময় বুদ্ধি খাটাতে হয়। ঘুঁটের ধোয়াহীন আছে, আমি এমন রান্না করব সবাই আঙুল চাটতে বাধ্য হবে। কিন্তু মা, ভাতের হাঁড়ি থেকে তো কেরোসিনের গন্ধ বেরোচ্ছে, সময়ও পেরিয়ে যাচ্ছে, এত তাড়াতাড়ি কি রান্না হবে? ভাতের দরকার নেই বৌমা, ওই বয়ামের মুড়িগুলো বের কর আর নারকেলটা কুড়ে দে। আজ আমি অতিথিদের স্পেশাল মুড়ির ছ্যাঁকা খাওয়াবো। মুড়ির ছ্যাঁকা? সেটা আবার কেমন রান্না মা? আমি তো জীবনে নাম শুনিনি, আর কাউকে রাঁধতেও দেখিনি। বা মা, গন্ধে তো চারপাশে একেবারে মামা করছে। এর সাথে খাবার জন্য আর কি বানাবে? শুধু মুড়ে দিলে কি আর বাবুদের মন ভরবে? মা, আপনি সত্যিই জাদুকর। আমার মতো বোকা মেয়ের বোকামিগুলো আপনি এভাবেই সবসময় নিজের বুদ্ধি দিয়ে ঢেকে দেন। সংসারে শুধু খাটলেই হয় না বৌমা, একটু উপস্থিত বুদ্ধি লাগে। চল এবার তাড়াতাড়ি খাবারগুলো নিয়ে বৈঠকখানায় যাই। ও বৌদিমণি, তুমি এবার একটু হাসো। মায়ের বুদ্ধিতে আমাদের সম্মান এবারে রক্ষা পেয়ে গেল। ও মা, এ তো দেখছি এলাহি ব্যাপার। বৃষ্টির দিনে গরম গরম মুড়ির ছ্যাঁকা আর মাছের পাতুরি, এত অমৃতের মতো লাগছে। সত্যি সদধর বাবু, আপনার বৌমার হাতের জাদু তো কোনো তুলনায় হয় না। এমন অভিনব আর সুস্বাদু খাবার আমি অনেক দিন খাইনি। আমার বৌমা একেবারে লক্ষ্মী প্রতিমা। একটু শান্ত স্বভাবের ঠিকই, কিন্তু সংসারটা কেমন নিজের হাতে সুন্দর করে গুছিয়ে রেখেছে। বাবা, এইসব রান্না তো মা নিজের হাতে করেছেন, আমার তো উল্টে উনুন ধরাতে গিয়ে একেবারে হাঁসফাঁস অবস্থা হয়েছিল। বৌমাটা বড্ড সরল, ও সব গুছিয়ে না দিলে কি আর আমি একা একা সবকিছু পারতাম? যাই বলুন মা ঠাকুরন, আপনাদের শাশুড়ি বৌমার এই মিল দেখে আমাদের চোখ জুড়িয়ে যায়। এমনটা সব বাড়িতে দেখা যায় না। বাহ, বেশ তো সবাই মিলে পিকনিকের আনন্দ নিচ্ছ দেখছি।
বেশ, তো এখান থেকে চলে গেছিলিস, আবার ফিরে এলি কেন? এদিকে বাইরে গ্রামের ডোবা নিয়ে নাকি এত দুশ্চিন্তা হচ্ছিল সকলের। তুই আবার কি শুরু করলি গোপাল? দেখতে পাচ্ছিস না সবাই চিন্তায় আছে? একটু খেয়ে দে, আমরা তো আবার বাঁধের কথাতেই ফিরতাম। তোমাদের এই পুরনো বাঁধ আর বাঁচবে না বাবা। আমি এই দলিলটা নিয়ে এলাম, আর কোনো কথা না বলে এবার সইটা করে দাও। গোপাল, তুমি শিক্ষিত ছেলে হয়ে এই বিপদের দিনে বাবাকে এভাবে চাপ দিচ্ছ? আপনারা বাইরের লোক, আমাদের পারিবারিক ব্যাপারে নাক গলাবেন না ডাক্তারবাবু। এটা কি তোমার একটুও উচিত কাজ হচ্ছে? আমি শুধু সেই উচিত অনুচিত কথাটা বলছি। আমি আমার বাবার ভালো চাই বলেই শহরে নিয়ে যেতে চাইছি। তুই আমার ভালো চাস না গোপাল, তুই শুধু টাকার লোভ দেখছিস। আমি আগেই বলেছি এই দলিলে আমি কোনো দিন সই করব না। সর্বনাশ হয়ে গেছে। আপনারা এখানে বসে আছেন আর ওদিকে বাঁধে বিশাল বড় ফাটল ধরে হু হু করে নদীর জল ঢুকছে গ্রামে। ওরে বাবা রে, এবার তো আমার বাড়িটা আগে ভাসবে গো। আমাদের এক্ষুনি গিয়ে ফাটলটা বোঝাতে হবে। কেউ আমাকে বাঁচাও, আমার সর্বস্ব জলের তলায় তলিয়ে যাবে এবার। কিন্তু এতগুলো বালির বস্তা আমরা এই মাঝ দুপুরে কোথা থেকে জোগাড় করব? আশেপাশের দোকানগুলো তো সব বন্ধ, এখন উপায় কি হবে? দেখলে তো বাবা, আমি আগেই বলেছিলাম এবার সবাই ডুববে। সইটা করলে এতক্ষণে আমরা আরাম করে শহরে পৌঁছে যেতাম। এখন আর শহরের কথা ভেবে লাভ নেই গোপাল। বস্তা না পেলে পুরো গ্রামের সব বাড়ি ঘরের ভেতর জল ঢুকে যাবে। বাবা, আপনারা যদি কিছু মনে না করেন, আমি একটা কথা বলবো। তুমি আবার এর মধ্যে কথা বলতে আসছো কেন? তোর তো ভালো মানসিকতা নেই। বৌমা যখন কিছু বলতে চাইছে তাকে বলতে দে। বলো বৌমা, তুমি কি বলতে চাও বলো। আমার কাছে অনেকগুলো মোটা প্লাস্টিকের বস্তা জমানো আছে। তোমার জমানো দুটো ছেঁড়া বস্তা দিয়ে কি নদীর জলের এত বড় ফাটল আটকানো যাবে বোকা মেয়ে? না গো, ছেঁড়া বস্তা নয়। গত 1 বছর ধরে শহরের বাজার থেকে আসা ওই বাতিল তিরপল আর বড় বড় দেখতে পলিথিনের বস্তাগুলো আমি সযত্নে জমিয়ে রেখেছি। বলো কি বৌমা, এতগুলো বস্তা তুমি জমিয়ে রেখেছো? কিন্তু সেগুলো তো অনেক বড় আর শক্ত, আমাদের তো ঠিক এমনটাই দরকার ছিল। হ্যাঁ বাবা, আমার ওই আলনার পেছনের বাক্সে অন্তত 50 থেকে 60টা এমন শক্ত বস্তা আর ত্রিপল জমানো আছে। আপনারা চাইলে সেগুলো নিয়ে যেতে পারেন। বৌমা, তুই সাক্ষাৎ লক্ষ্মী হয়ে আমাদের উদ্ধার করলি। তোর এই বোকামি আজ গোটা গ্রামকে বাঁচানোর রাস্তা দেখালো। বৌদিমণি, তোমার এই জমানো বিশাল বাক্সটার ভেতরে এত বস্তা ছিল, আমি তো কোনোদিন টেরই পাইনি। তুমি তো লুকিয়ে রাখতে ওস্তাদ। আমি তো ভাবতাম এগুলো দেখতে এত সুন্দর, ফেলে দেব কেন, তাই জমিয়ে লুকিয়ে রাখতাম। ভাবিনি আজ এগুলো এত বড় কাজে লাগবে। বাহ বৌমা, তুমি তো আমাদের আজ সত্যি বড় বিপদ থেকে বাঁচিয়ে দিলে। এই মোটা ত্রিপল আর বস্তাগুলো নদীর জলের তর অনায়াসে আটকে দেবে। সত্যি গো বৌমা, তোমাকে সবাই বোকা বলে, কিন্তু তোমার এই বোকামি আজ আমার ভিটে মাটি রক্ষা করার ভরসা দিল। হারু, আর এক মুহূর্ত দেরি করিস না। এই বস্তাগুলো ঘাড়ে করে এক্ষুনি বাঁধের দিকে চল, আমাদের হাতে একদম সময় নেই। দাঁড়ান, আমি আর বৌমাও যাচ্ছি আপনাদের সাথে। এই বিপদের সময় আমরা মেয়েরা ঘরে বসে থাকবো তা তো হয় না। আরু, বস্তাটা ভালো করে ধরে রাখো, আমি মাটি ভরছি। জল কিন্তু ক্রমশ ওপরের দিকে উঠে আসছে, সাবধানে থেকো। আমি শক্ত করে ধরে আছি ডাক্তার বাবু, আপনি তাড়াতাড়ি মাটি ভরুন। বৌমা, তুমি আরো দুটো ত্রিপল এগিয়ে দাও তো এদিকে। মতি, তুই এই দড়িগুলো শক্ত করে ধর। এক বিন্দুও জল যেন ওই ত্রিপলার বস্তার ফাঁক গলে গ্রামের দিকে ঢুকতে না পারে। ত্রিপলের মুখগুলো শক্ত করে বেঁধে দিচ্ছি, যাতে জলের তোড়ে মাটি বেরিয়ে না যায়। সাব্বাস, তোরা সবাই মিলে যা লড়াইটা করেছিস, এমনটা আমি আর জীবনে কমই দেখেছি রে। আমরা ঠিক সফল হব। বস্তাগুলো ওই ফাটলের ঠিক মুখে ফেলো বাবা হারু। দেখো জলের তোরটা কেমন আস্তে আস্তে কমে আসছে। যাক, আপাতত ফাটল বন্ধ করে গেছে। বৌমার দেওয়ার বস্তাগুলো না থাকলে আজ গোটা গ্রাম জলের তলায় চলে যেত। আমরা তো সাময়িকভাবে আটকে দিলাম, বাঁধ কতক্ষণ টিকবে কে জানে।
ওপরওয়ালাই একমাত্র ভরসা আমাদের। অন্তত আজকের রাতের মতো তো বাঁচা গেল। কাল সকালে পঞ্চায়েতের লোক এলে বাকিটা পাকা করে মেরামত করা যাবে। বৌমা, আজ তুই যে কাজ করলি গ্রামের লোক চিরকাল মনে রাখবে। তোর এই সামান্য সঞ্চয় আজকে অসামান্য হয়ে উঠল সবার কাছে। মা, আপনারা সবাই মিলে খেটেছেন, তাই তো সম্ভব হলো। আমি তো শুধু প্লাস্টিকগুলো দিয়েছিলাম, আসল কাজ তো আপনারাই করেছেন। বৌমা, আজ থেকে তোমায় কেউ বোকা বললে আমি তার মুখ ভেঙে দেব। তুমি আমাদের গ্রামের রক্ষাকর্ত্রী। সবাই তো আছে দেখছি, কিন্তু আমার ছেলে গোপালকে তো এই ভিড়ের মধ্যে কোথাও দেখতে পাচ্ছি না। সে গেল কোথায় বিপদের দিনে? আমি তো দেখলাম ও বাড়ি থেকেই আমাদের সাথে বেরোয়নি। আমার মনটা কিন্তু খুব কুগাইছে গো। ছেলেটার মতলব সুবিধের নয়, সুযোগ বুঝে আবার কোনো নতুন ফোন দিয়ে আসছে না তো? মা, আমারও কেমন ভয় ভয় করছে। ওনার চোখের চাউনিটা আজ সকাল থেকে খুব রুক্ষ লাগছিল আমার কাছে। আপনারা মিছিমিছি চিন্তা করছেন, এই দুর্যোগের মধ্যে ও আর কোথায় যাবে? চল তো সবাই তাড়াতাড়ি বাড়ির দিকে। বাঁধ তো বাঁচলো, এবার দেখি ঘরের ভেতর নতুন করে আবার কি বিপদ ঘনিয়ে আসছে। এই তো সুযোগ, সবাই ওই বাঁধের কাজে ব্যস্ত। এই ফাঁকে বাবার আলমারি থেকে পুরনো দলিলটা বের করে আমার স্ট্যাম্প পেপারের সাথে জুড়ে দিই। তুই আবার আলমারি খুলে কি খুঁজছিস গোপাল? তোর এই নির্লজ্জতার কি কোনো শেষ নেই? ভালোই হলো তুমি এসে গেছো, আর কোনো তর্ক নয় বাবা। এবার এই দলিলে তুমি সই করবে, নইলে আমি তোমার আঙুলে ছাপ জোর করে নেব। তুই আমাকে জোর করছিস? নিজের জন্মদাতা বাবাকে তুই এতটা নিচে নামাতে পারলি টাকার লোভে? টাকার লোভ নয় বাবা, বাস্তব বুদ্ধি। আমি একা হাতে তোমাকে সামলাতে পারবো, কেউ তোমাকে বাঁচাতে পারবে না এখানে এখন। তুই ভুলে যাচ্ছিস গোপাল, জোর করে নেওয়া সই কখনো আইনে টেকে না। কিভাবে জোর করে টিপসই নিতে হয় তা আমার জানা আছে বাবা। আমি তোকে এই ভিটে কিছুতেই বেচতে দেব না। কি হচ্ছেটা কি এখানে? নিজের বাবার গায়ে হাত তোলার সাহস পাচ্ছিস কোথা থেকে গোপাল? তোর এত বড় স্পর্ধা! তুমি মাঝখানে এসো না মা, বাবার সই আজকে আমি নেবই। তুমি এটা খুব অন্যায় করছো। বাবা যখন চাইছেন না, তখন তুমি জোর করে ওনার কাছ থেকে সই আদায় করতে পারো না। তুই চুপ কর বোকামে। এই বাড়ির কে যে তোর কথায় আমি চলবো তুই? হ্যাঁ, আমি যা ভালো বুঝবো ঠিক সেটাই করবো। ও এই বাড়ির বউ, আর আজ ওর জন্যই এই গোটা গ্রাম রক্ষা পেল, আর তুই নিজের স্বার্থের জন্য বাপ মায়ের ঘর ভাঙতে চাইছিস? চাইছি। সই না করলে আমি বাবাকে এখান থেকে নড়তে দেব না। বৌমা, তুই বরং গোপালের জন্য এক কাপ গরম চা নিয়ে আয়। ছেলেটা বড্ড ক্লান্ত হয়ে পড়েছে। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে মা, আমি এক্ষুনি একদম ফুটন্ত গরম চা বানিয়ে আনছি ওনার জন্য। আমার তোমাদের কোনো চায়ের দরকার নেই। বাবা, তুমি সইটা করবে কি না শেষবারের মতো আমাকে স্পষ্টভাবে বলো। আমার উত্তর তুই জানিস গোপাল, আমার শেষ নিঃশ্বাস থাকতে আমি এই দলিলে সই করব না। তুই যা পারিস করে নে। তাহলে আমিও জোর করি তোমার আঙুলের ছাপ নিচ্ছি, দেখি কে আজকে আমাকে আটকাতে পারে এই কাজ থেকে। দাঁড়া গোপাল, চাটা আগে খেয়ে নে, তারপর না হয় তোর বাবার সঙ্গে যত খুশি গায়ের জোর ফলাস। তুই এটা কি করলি জানোয়ার মেয়ে? আমার এত দামি স্ট্যাম্প পেপার আর দলিলটা তুই গরম চা পেলে পুরো নষ্ট করে দিলি। আমি তো ইচ্ছে করে করিনি গো, কার্পেটে পা আটকে কেমন যেন হোঁচট খেয়ে গেলাম। আমাকে মাফ করে দাও। মাফ করে দাও? তুই জানিস এই দলিলটা বানাতে আমার কত টাকা আর কত সময় লেগেছে? কালি লিপটি পুরো কাগজ হয়ে গেল। আরে বৌমাটা আমার চিরকালই বড্ড বেমানান আর বোকা। একটু দেখে চলতে পারিস না? দেখ তো গোপালের কত বড় ক্ষতি হয়ে গেল। একেই বলে ওপরওয়ালার মার। যে দলিলে গ্রামের সর্বনাশ লেখা ছিল সেটা আমার বোকা বৌমার হাতের এক কাপ চায়ে ধুয়ে মুছে সাফ হয়ে গেল। আমি আজকে তোকে জ্যান্ত পুঁতে ফেলবো, সব পরিকল্পনা ভণ্ডুল করে দিলি। খবরদার গোপাল, বৌমার গায়ে হাত তুললে আমি কিন্তু ভুলে যাব তুই আমার পেটের ছেলে। তুমি ওকে প্রশ্রয় দিচ্ছ মা? ও ইচ্ছে করে কাজটা করেছে, আমি নিজের চোখে দেখেছি ও শয়তানিটা। হ্যাঁ, প্রশ্রয় দিচ্ছি, কারণ যে বোকা বউটার জমানো বস্তায় আজ গোটা গ্রাম বাঁচলো, তুই তার গায়ে হাত তুলিস কোন সাহসে? তোর যদি ওই গ্রাম এতই অপছন্দ, তুই একা শহরে ফিরে যা।
কিন্তু এই ভিটে আর এই বৌমাকে নিয়ে তুই আর কোনো ছিনিমিনি খেলতে পারবি না। স্বার্থপরের মতো পালালে তোর জন্য দরজা খোলা আছে, কিন্তু মনে রাখিস এই বাড়ি বিক্রি হবে না, আর বৌমার অপমান আমি কোনোদিন সহ্য করব না। গোপাল, তুমি শিক্ষিত ছেলে হয়ে নিজের শেকড়কে এভাবে অস্বীকার করো না। আজ তোমার বউ না থাকলে আমরা কেউ বাঁচতাম না। ঠিকই বলেছেন ডাক্তার বাবু, শহরের ওই বাবুদের চেয়ে আমাদের গ্রামের এই কাদা মাটি আর বোকা মানুষগুলো বিপদের দিনে অনেক বেশি কাজে আসে ভাই। বাবা, আমি টাকার লোভে অন্ধ হয়ে গেছিলাম। আমি বুঝতে পারিনি যে আমার আসল সম্পদ তোমরাই। আমাকে ক্ষমা করে দাও বাবা, ক্ষমা করে দাও।